নন্দিনীর ভয়ার্ত চোখজোড়া দেখতেই শব্দ করে হেসে উঠল ওয়াসিফ। বন্ধ কক্ষের মধ্যে হাসির শব্দ দ্বিগুণ হলো নন্দিনীর ভয়। ঠিক কতদিনের শখ মেয়েটার এমন ভয়ার্ত মুখশ্রী দেখার। সব সময় তো তেজে সাপের মতো ফনা তুলে থাকে তাকে ছোবল মারার জন্য। নন্দিনী বেড থেকে উঠে কোণার দিকে পিছাতে যেতেই, নিচে পড়ে যেতে নিতেই ওয়াসিফ হাত ধরে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরতেই ওয়াসিফের স্পর্শে নন্দিনী কেঁপে উঠল। সম্ভ্রম হারানোর ভয়ে একসময় চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। কম্পিত গলায় বলল, ওয়াসিফ প্লিজ ছাড়ো, এমনটা করো না। ওয়াসিফ চিবুক তুলে বলল, কেন জানো, আমাকে তোমার ভালো লাগে না? ওয়াসিফ সম্পূর্ণ মাতাল, কণ্ঠ জড়িয়ে আসছে, কথাবার্তায় কেমন জড়তা। নন্দিনী এইটুকু বুঝল ওয়াসিফ নিজের মধ্যে নেই। কি একটা রুমে আনলো, বেড ছাড়া আর কিছুই নেই, মোবাইলটাও নাই। নয়তো ওয়াসিফের মাথায় জোরে সোরেই আঘাত করা যেত। নিশ্চয়ই প্ল্যান করে এমনটা করেছে, বুঝতে বাকি নেই নন্দিনীর। বিপদ সন্নিকটে দেখে নন্দিনীর নেশা উধাও হয়ে গেল। নন্দিনী বুঝতে পারল ওয়াসিফের সাথে এখন রেগে কথা বললে এতে অ্যাগ্রেসিভ হতে পারে। তাই কোমল গলায় বলল, ওয়াসিফ আমাদের এখনো বিয়ে হয়নি, বিয়ে ছাড়া এসব করা ঠিক না, এটা পাপ। তুমি কেন বুঝতে পারছো না? বলেই ওয়াসিফকে সরাতে নেয়, কিন্তু ওয়াসিফের এমন বলিষ্ঠ শক্তপোক্ত শরীর টলানো তার পক্ষে সম্ভব হলো না। নন্দিনীর ভয়ার্ত মুখশ্রী দেখতেই নিজেকে সামলাতে পারল না ওয়াসিফ। আকস্মিক নন্দিনীর ঘাড়ে ঠোঁট চেপে ধরে ড্রেসের চেন খুলতে লাগল। নন্দিনী দুই হাতে অনবরত ধাক্কা মারল, কোনোভাবে লাভ হলো না। নেশার ঘোরে নন্দিনী তখন ঠিকই আয়মানকে দেখেছে। আদিত্য মনে করে নন্দিনী যখন আয়মানকে জড়িয়ে ধরে, এরপর ওয়াজিহা আর জাফরিন ওকে যখন টেনে নিয়ে আসে, তখন আয়মানও রিসেপশনের ওপর থেকে জানালা দিয়ে দেখতে পায় ওয়াসিফ ওকে জোর করে গাড়িতে তুলছে। তখন আয়মান কৌতূহলবশত ওদের ফলো করে। এরপর পার্টিতে বসে বসে ওয়াসিফ আর নন্দিনীর তামাশা দেখেছিল। নন্দিনী আয়মানকে চিনতে পারলেও ওয়াসিফ চিনতে পারেনি। এরপর নন্দিনীকে ওপরে আনতে দেখে আয়মান নিজেও পেছন পেছন এলো। আয়মান যতটুকু জানে নন্দিনী খুব ভালো মেয়ে, তার আজে বাজে ড্রিঙ্কস করার অভ্যাস নেই, এবং বিয়ে না হতেই ফিয়ন্সের সাথে রাত কাটাবে এমনটা কখনো না। তাই ভাবল ওয়াসিফ হয়তো জোর করে নন্দিনীর মতের বিরুদ্ধে এমনটা করছে। আসার সময়ও জোর করেছে, সেটাও দেখেছে। একটু আগেও জোর করে পাজা কোলে তুলে ওপরে নিয়ে গেছে, সেটাও দেখেছে। আয়মান কৌতূহলবশত ওদের পেছনে পেছনে ওপরে আসার পূর্বেই ওয়াসিফ দরজা বন্ধ করে দিয়েছিল। বেশ কিছু সময় অতিবাহিত হলেও ওরা কেউ বের হলো না। রুমের ভেতর থেকে তেমন কোনো আওয়াজও পাওয়া গেল না। আয়মান অস্থির হয়ে কৌতূহলবশত দরজায় কান লাগাতেই মৃদু কণ্ঠের চাপা কান্নার আওয়াজ শুনতে পেল। ভাবল নন্দিনীর কিছু হলো না তো। হঠাৎ দরজায় ধাক্কা দিল। ভরাট কণ্ঠে ডাকল, নন্দিনী, এই নন্দিনী, তুমি ঠিক আছো? বাইরে থেকে কারো কণ্ঠ শুনতেই নন্দিনীর দেহে যেন প্রাণ ফিরে এলো। নন্দিনী ওয়াসিফকে ধাক্কা মেরে সরাতে চাইলেও পারল না, ডাকতেও পারছে না মানুষটাকে। ওয়াসিফ শক্ত করে মুখ চেপে ধরে রেখেছে। এবার মুখ দিয়ে করে গোঙাতে লাগলো। নন্দিনী ভাবল যা করার তাকেই করতে হবে। এই সময় ভয় পেয়ে সামস হারালে চলবে না। এতে হয় সতীর্থ থাকবে নয়তো দাবে, তবুও একবার চেষ্টা করবেই। এবার সে জোরে সোরেই হাতের কনিষ্ঠ আঙ্গুলে কামড় বসালো। ওয়াসিফ হাত আলগা করতেই নন্দিনী এবার পরপর 12 কয়েক হাতে কামড় দিল। তবুও ওয়াসিফ ছাড়ল না, যেন তার দেহে অসুর শক্তি ভর করেছে। নন্দিনী এবার শক্ত করে হাত আলগা করে চিৎকার করে উঠে বলল, কেউ আছো? প্লিজ আমাকে বাঁচাও। নন্দিনীর চিৎকার শুনতেই আয়মানের বুক ধক করে উঠল। কাঁচ দিয়ে 12 কয়েক দরজায় ধাক্কা দিল, কিন্তু কোনো লাভ হলো না। একসময় কয়েকটা লাথি মারতেই ছিটকিনি খুলে দরজা খুলে যায়। ভেতরে ঢুকতেই দেখল ওয়াসিফ নন্দিনীর মুখ চেপে ধরে রেখেছে। নন্দিনী নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারছে না। রাগে কপারের রগগুলো ফুলে উঠল আয়মানের। শার্টের কলার ধরে ওয়াসিফের গালে কষিয়ে 2 থাপ্পড় মেরে নন্দিনীকে ছাড়িয়ে নিল। কোনো ভয়ে জড়তা সংকোচ না করে আয়মানের বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল নন্দিনী। আয়মানের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। আছে না এলে কি হয়ে যেত মেয়েটার? বুকে মাথা রেখে পিঠের দিকে শার্ট খামচে ধরে জোরে কান্না করে দিল নন্দিনী। আয়মান অস্থির হলো। নন্দিনীর কান্না সহ্য হলো না তার। নন্দিনীর মনের অবস্থা বুঝতে পারছে সে। মেয়েটাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না।
সংকোচ হলো। আলতো করে মাথায় বুলিয়ে দিতেই নন্দিনীর কান্নার বেগ বাড়ল। আয়মান নিজেকে ধাতস্থ করল। এবার আর সংকোচ বোধ না করে এক হাতে নন্দিনীকে আগলে নিল নিজের বুকের সাথে। ওয়াসিফ তার শার্টের কলার ছাড়িয়ে যেই না আয়মানকে ঘুষি মারবে তার আগেই আয়মান চোয়াল শক্ত করে ওয়াসিফের নাক বরাবর কয়েকটা ঘুষি মারতেই গল গল করে নাক দিয়ে রক্ত বেরোতে লাগলো। এরপর ওর পেটে এবং যেখানে পেরেছে লাথি মারল। সর্বশেষে মেইন পয়েন্টে একটা লাথি মেরে বলল, নষ্টামি করার তোর এতই শখ বাস্টার্ড। অতিরিক্ত ড্রিঙ্কস করায় ওয়াসিফ এমনিতেই মাতাল ছিল, তার উপরে এমন আঘাত পেতেই সাথে সাথে সেন্সলেস আর মেঝেতে লুটিয়ে পড়ল। আবারও মারার জন্য একটা লাথি মারতে নিতেই আচমকা নন্দিনী সেন্সলেস হয়ে পড়ে যেতে নেয় আয়মান তড়িৎ ধরে ফেলল। উৎকণ্ঠিত হয়ে নন্দিনীর গালে চাপড় মেরে বলল, নন্দিনী, এই নন্দিনী, তুমি ঠিক আছো? নন্দিনীর সারা শব্দ পাওয়া গেল না। অশ্রুসিক্ত মুখশ্রীর দিকে তাকালো, কাজল লেপ্টে রয়েছে। মেয়েটাকে সে যতবারই দেখেছে ততবারই হয়তো সবুজ আর না হয় নীল রঙের কাজল পরতে দেখেছে। মানুষে পরে কালো আর মেয়েটা পরে সবুজ না হয় নীল, তবে মানায়ও বেশ। সেই সবুজ কাজল লেপ্টে গেছে চোখের নিচে, লিপস্টিক ছড়িয়ে গেছে মুখের আশেপাশে। কতটা কেঁদেছে মেয়েটা, চোখ মুখ সব ফুলে একাকার। আয়মান পকেট হাতড়ে টিস্যু বের করে চোখের পানি, কাজল আর লিপস্টিক মুছে দিল যত্ন করে। নিষ্পাপ মায়া ভরা মুখখানির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা তার জন্য চিরতরে নিষিদ্ধ। বুকটা হাহাকার করে উঠল শূন্যতায়। কাঁধের দিকে নজর পড়তেই চোখ সরিয়ে নিয়ে ড্রেসের চেন লাগিয়ে সব ঠিকঠাক করে দিল। মুখের ওপর কয়েক গাছের চুল এসে পড়ল, আয়মান সরিয়ে দিল। মুখে মাস্ক পরে পাঁজা কোলে তুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ভাবল নন্দিনীকে তার বাসায় পৌঁছে দেবে, ওর বাবা মা হয়তো টেনশন করছে। কিন্তু নাহিদা শিকদার যদি আবারও ভুল বুঝে তাকে সেদিনের মতো, তাহলে? মহিলার উপর প্রচণ্ড ক্রোধ জন্মালো আদুত্যের মতো। মহিলা তখন দাঁত বের করে হেসে হেসে বলল, ঘুরে আসো, ভালো লাগবে। এখন কেমন ভালো লাগছে? গাড়িতে শুয়ে দিতেই নন্দিনীর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো। আয়মান ঘাবড়ে গেল। ড্রাইভারকে বলল দ্রুত হসপিটালে নিয়ে যেতে। অতিরিক্ত ভয়ে নন্দিনী সেন্স হারিয়েছে। ছোটখাটো অ্যাটাক হলে তো সমস্যা। নন্দিনীকে একাই হসপিটালাইজড করলো আয়মান। তাকে ট্রিটমেন্ট দেওয়া হলো। সারা রাত আয়মান ঘুমায়নি। নন্দিনীর বেডের পাশে একটা চেয়ারে বসে নির্ঘুম রাত পার করল। কাউকে খবরও দিল না। ভাবল নাহিদা শিকদারের শিক্ষা হোক। মহিলা কোন বিবেকে এমন কাজ করল? নবাব সাহেব পাগলের মতো হয়ে গেলেন মেয়েকে খুঁজে না পেয়ে। দিকবিদিক শূন্য হয়ে গাড়ির ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট হন তিনি। পরের দিন সকালবেলা ডক্টর জানান নন্দিনীর রক্তশূন্যতা রয়েছে, জরুরি কয়েক ব্যাগ রক্ত লাগবে। আয়মান নিজেই রক্ত দিল নন্দিনীকে। নাহিদা শিকদার মেয়ের নিখোঁজের বিজ্ঞপ্তি দিলেন পেপারে। আয়মান দেখতে পেয়েও পাত্তা দিল না। নন্দিনী সুস্থ হওয়া অবধি কিছুতেই মহিলার হাতে তুলে দেবে না। ততক্ষণ মহিলার একটু শিক্ষা হোক, আর নন্দিনীর থেকেও সব জানার প্রয়োজন। দুদিন পর সকালে নন্দিনী পুরোপুরি সুস্থ হয়ে উঠল। আয়মান নন্দিনীর বেডের সামনে চেয়ারে বসে আছে। নন্দিনী চোখ মেলতেই আয়মানকে দেখল। হঠাৎ কেন যেন বুকটা কেঁদে উঠল। সেই সময় আয়মান না এলে কি হতো? মায়ের ওপর প্রচণ্ড ক্ষোভ জন্মালো। আয়মান গম্ভীর স্বরে বলল, হাউ আর ইউ ফিলিং? ফাইন। আজ হসপিটাল থেকে ডিসচার্জ দিয়েছে তোমাকে, বাসায় ফেরার জন্য প্রস্তুতি নাও। নন্দিনী হঠাৎ চিৎকার করে বলল, যাব না কোথাও। নন্দিনীকে উত্তেজিত হতে দেখে আয়মান ঘাবড়ে গেল। বলল, রিল্যাক্স, এত চাচানোর কিছু হয়নি, যাবে না কেন? জানি না। কিন্তু ডক্টর তো তোমায় রাখবে না এখানে। তাহলে অন্য কোথাও চলে যাব। রাগের কারণ বুঝতে পারল না আয়মান। তুমি কি কারো উপর রেগে আছো? হ্যাঁ, আম্মুর উপর। আয়মানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কেন? নন্দিনী ফুঁসতে লাগল। আয়মান বুঝতে পারল কিছুটা। যত যাই হোক, তোমার মা তো মাই হয়। রাগ করতে নেই, জিদ না করে বাসায় চলো, পৌঁছে দিই। আজ দুদিন তুমি হসপিটালে, তোমার বাবা মা টেনশন করছেন। না, উনি আমার মা না। মা হলে আমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারত না, করুক টেনশন। আয়মান লম্বা একটা শ্বাস ফেলে বলল,
বোকামে, তোমার মা তো জানতো না তোমার ফিয়ন্সে এমনটা করবে। জানলে পাঠাতো নাকি? সবই জানে আমার মা, তবুও এমনটা করেছে। কি বলছো এসব? ওয়াসিফ আমাকে আরও একবার বলেই নন্দিনী দুহাতে মুখ ঢেকে দুকড়ে কেঁপে উঠল। আয়মানের বুক ধরফর করছে। অস্থির হয়ে বলল, বলো কি করেছে? ও আমাকে কিস করেছে, আমাকে রেপ করার চেষ্টা করেছে, আমাকে আবারও রেপ করার চেষ্টা করেছে। আয়মানের কান গরম হয়ে গেল, হাতগুলো মুষ্টিবদ্ধ করল। শয়তানটাকে আরও কয়েকটা দেওয়ার দরকার ছিল। হজম করতে না পেরে শালা সেন্সলেস হয়ে গেছে ব্যাঙের মতো, নয়তো আরও কয়েকটা দেওয়া যেত। তোমার মা জানে সব? আব্বু আম্মু দুজনেই সব জানে, কিন্তু আম্মু আমাকে বিলিভ করেনি। বলল আমি ওয়াসিফকে বিয়ে না করার জন্য মিথ্যে বলেছি। আয়মানের চোয়াল শক্ত হল। ছি, কেমন মা নিজের গর্ভের সন্তানকে অবিশ্বাস করে? তাই তো মেয়েটা কিভাবে বলে ফেলল তার মা না। কতটা কষ্ট হলে একটা মেয়ে আপন গর্ভধারিণী মায়ের নামে আরেকজনের কাছে এমনটা বলতে পারে? ছি, মহিলা মা নামের কলঙ্ক। ভাইয়া জানে? নন্দিনী মাথা নেড়ে সাঁই দিল। আয়মান চমকালো। কোনো ব্যবস্থা নেইনি? না। কেন? উনি সবসময় আমার প্রতি উদাসীন, দায়িত্বহীন। ওনার মনের কথা বুঝতে পারি না আমি। একটা মানুষের থেকে চাঁদের দূরত্ব যতটুকু, ঠিক ততটুকুই দূরত্ব এখনো আমাদের মধ্যে। নন্দিনীর চোখ দিয়ে টুকটুক করে জল গড়াতে লাগল। ভাইয়ের উপর আয়মানের প্রচণ্ড রাগ হল। সম্পর্ক খুব যত্নের জিনিস, যা সবাই ধরে রাখতে পারে না। যে কোনো সম্পর্কে পরস্পরের প্রতি পরস্পরের সহানুভূতির চাইতে সম অনুভূতি থাকাটা প্রয়োজন। একজন ব্যথা পেলে অপরজন যদি তা অনুভব নাই করতে পারে, তবে সেখানে সম্পর্ক মানেই নামে মাত্র সম্পর্ক দিয়ে কী লাভ? তাছাড়া মেয়েটাকে যদি ভালোই বাসে, তাহলে মূল্যবান সম্পর্কটা নিয়ে এমন দায়িত্বহীন হয়ে লাভ কি? আর যদি দায়িত্ব নাই বা নিতে পারে, তাহলে সম্পর্কে জড়ালো কেন? কত বড় দুর্ঘটনা ঘটল মেয়েটার সাথে। তার ভাবি এখনো কিভাবে নির্লিপ্ত রয়েছে আয়মান বুঝতে পারছে না কিছু। তার নিজেরই তো সহ্য হচ্ছে না কিছু। ওয়াসিফকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। আয়মান নিজেকে ধাতস্থ করল। নন্দিনীকে বলল, যা হওয়ার হয়ে গেছে, ভাইয়ের সাথে কথা বলে সব ঠিক করে নাও। উনি আমার সাথে আর যোগাযোগ করেননি। উনি সবসময় আমার প্রতি ভুল বোঝেন আর দূরে সরে চলে যান। কোনো কথা জিজ্ঞেস করবেন না, খুঁটিয়েও দেখবেন না, প্রবলেমটা বুঝতেও চেষ্টা করবেন না, শুধু অভিমান করে দূরে সরে যান। আমি এসব আর টলারেট করতে পারছি না। উনি আমাকে মেন্টালিভাবে টর্চার করছে আজ অনেকগুলো বছর। আমি হাঁফিয়ে গেছি। বলেই নন্দিনী কেঁদে উঠল। আয়মান অবাক হলো। ও, এই জন্যই তাহলে তখন রিসেপশনে নন্দিনী তাকে আদিত্য ভেবে সরি বলার জন্য জড়িয়ে ধরেছিল। সব ক্লিয়ার হয়ে গেল। ভাইয়া রিসেপশনের দিন রাগ করে দুপুরবেলায় আমেরিকা ফিরে গেছে। নন্দিনী, ভুল বুঝো না, সব ঠিক হয়ে যাবে। কেন গেলেন? ভাড়াকে নিয়ে ফ্যামিলি প্রবলেম হয়েছে। আমি ভাইয়াকে কল দিচ্ছি, তুমি বরং কথা বলো। না, লাগবে না। আয়মান হতাশ হল। তাহলে তোমার পাসপোর্টের নাম্বার জানা থাকলে বলো, আমি সব ব্যবস্থা করে তোমাকে ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। কোথাও যাব না আমি। আয়মান পড়ল মহা মুশকিলে। নাহিদা শিকদারের লোকজন চিরুনি অভিযান চালিয়ে মেয়েকে খুঁজছে। যে কোনো সময় পেয়েও যেতে পারে, তার জন্য সমস্যা নেই। কিন্তু মহিলা তো আমার উপর কেলেঙ্কারির দাগ বসাবে। এটা নন্দিনী বুঝতে চাইছে না কেন? ডক্টর তার পরিচিত হওয়ায় এই দুদিন খুব সতর্কভাবে নন্দিনীকে রেখেছে, কিন্তু আর তো সম্ভব নয়। কতদিন লুকিয়ে রাখা যাবে? নন্দিনী, নিশ্চয়ই তুমি অবুঝ নাও। সবকিছু বোঝার মতো জ্ঞান তোমার রয়েছে। নিজেকে কলঙ্কিত করো না, আমাকেও কলঙ্কিত করো না প্লিজ। মান সম্মান এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার। একবার চলে গেলে আর ফেরত পাওয়া যায় না। বাসায় ফিরে চলো। বললাম না আমি বাসায় যাব না। জেদ করো না। তোমার বাবা নিশ্চয়ই চিন্তা করছেন। করুক। রাগে নন্দিনী কাঁপছে। মেয়েটার কত রাগ!
শান্ত হও নন্দিনী। আয়মান কিছু একটা ভাবল, হঠাৎ বলল, আমাদের বাসায় থাকবে, ঠিক আছে? যতদিন ইচ্ছে ততদিন কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আমি অদিতিকে ফোন করে দিচ্ছি, ও আসুক, তারপর একসাথে যাব। কারো বাসায় যাব না। এইবার আয়মান সত্যি বিরক্ত হলো। তার ভাই কিভাবে সামলায় এই মেয়েকে? তার ভাইও তো আরেকটা বদমেজাজি। এরা একে অপরকে কিভাবে টলারেট করে আয়মান ভেবে পায় না সিরিয়াসলি। খুবই জেদি মেয়ে নন্দিনী। মেয়েটার সব রাগ জেদ এক্ষুনিও সহ্য করেছে। এই জন্যই তার বাবা সবসময় তাকে সাধাসিধে গাধা ছেলে বলে ডাকেন। আজ প্রমাণ পেল আসলেই সে সাধাসিধে গাধা একটা ছেলে। নয়তো সম্পর্কহীন অধিকারহীন একটা মেয়ের রাগ জেদ কেন সহ্য করছে? লম্বা একটা শ্বাস ছেড়ে বলল, স্টেট বলো কোথায় যাবে, কারণ তোমাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। তোমাকে সাবধানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। নন্দিনীর চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়ালো। মনকে শক্ত করে বলল, যেখানে ইচ্ছে। ইটস ওকে। মুভ অন করার জন্য কক্সবাজার যাবে, ঝিনুক কুড়াবে, সমুদ্রের জলে সাঁতার কাটবে, সমুদ্র পাড়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখবে। নন্দিনী ইম্যাজিন করল। হঠাৎ চোখ জুড়া চকচক করে উঠল। বাংলাদেশে থাকে সে, অথচ কখনো কক্সবাজার দেখা হয়নি। হঠাৎ নীরবে মাথা নেড়ে সাই দিল। আয়মানও ভাবল, মেয়ের বিরহে নাহিদা শিকদারের একটা চরম শিক্ষা হওয়ার প্রয়োজন। তাহলে ফিউচারে মেয়ের প্রতি একটু কেয়ারফুল হবে। আফরোজা চৌধুরী তীব্র অনুশোচনায় ভুগছেন। ওনার জানামতে জীবনে কখনো কারো কোনো ক্ষতি করেননি। খুবই সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করেন ওনারা। দুই বোন আফসানা চৌধুরী এবং তিনি। তবে এবার তিনি ছেলের সুখের আশায় খুব বড়সড় একটা পাপ করে ফেলেছেন। একটা মেয়ের দুর্বলতা নিয়ে তার সম্মানহানির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছেন। সেটা বোধহয় আল্লাহ ওনার বড় মেয়েকে দিয়ে শুধ করেছেন। তানভীকে ছেলের বউ করতে চেয়েছিলেন যেভাবেই হোক। সেটা কি খারাপ কিছু ছিল কিংবা অন্যায়? তাহলে আল্লাহ কেন ওনার মেয়ের সাথে এমনটা করল? মেয়ে ওনার মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। আদিত্যের জন্য এই কয়দিন খুব কান্নাকাটি করেছে। ছেলেটার ফোনও বন্ধ। যাওয়ার পর থেকে কারো সাথেই যোগাযোগ করেনি আর। তাই আজ এক প্রকার বাধ্য হয়েই ভোর 5টার ফ্লাইটে আমেরিকা চলে যায় ভাড়া। এদিকে নাহিদা শিকদারও মেয়ের জন্য প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন। আজ দুরাত নির্ঘুম পার করেছেন। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। চোখের নিচে এই 2 রাতেই ডার্ক সার্কেল পড়ে গেছে। চোখ মুখ শুকিয়ে কেমন নির্জীব দেখাচ্ছে ওনাকে। মনে হচ্ছে রুহুটা আসা যাওয়া করছে। খাওয়া দাওয়াও এক প্রকার প্রায় বন্ধ করে দিয়েছেন। ঢাকার আর কোনো জায়গা বাকি রাখেননি। তবুও মেয়ের খোঁজ এখনো পেলেন না তিনি। নবাব সাহেব হাত পায়ে এবং মাথায় গভীরভাবে আঘাত পেয়েছেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হসপিটালে। জ্ঞান ফিরলেই বারবার মেয়েকে দেখতে চাইছেন। সেই বাধ্য হয়ে নার্সরা স্লিপিং ইনজেকশন পুশ করে ওনাকে ঘুম পাড়িয়ে রাখছেন। নবাব সাহেবের বাবা মা ছেলের বইয়ের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেদিন রাতে ওয়াসিফকে সেখানকার কয়েকজন মিলে হসপিটালাইজড করে। সে এখন মোটামুটি সুস্থ। আজকালের মধ্যে ডিসচার্জ দিতে পারে। নাহিদার শিকদার ওয়াসিফকে দেখতে এলেন হসপিটালে। ওয়াসিফের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন কেমন লাগছে বাবা? এই তো মোটামুটি। বলেই শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে ব্যথা পাওয়ার ভান করল। নাহিলা শিকদার উদ্বিগ্ন হয়ে বললেন, থাক থাক, রেস্ট নাও বাবা, কষ্ট করে উঠতে হবে না। আমার আর রেস্ট? এই নিয়ে দুবার তোমার মেয়ে আমাকে খুন করার চেষ্টা করেছে ফুপিমণি, এবার তো বয়ফ্রেন্ড দিয়ে। তবু তুমি কিভাবে শান্ত আছো? একটা বারও তুমি তোমার মেয়েকে কিছু বলনি? নাহিদা শিকদার মুখটা মলিন করে ফেললেন। মেয়ের খোঁজই তো নেই, মেয়েকে আর কি বকবেন? জারিন খান ফোড়ন কেটে বললেন, নন্দিনীকে বিয়ের আশা ছেড়ে দাও বাবা। তোমার জন্য আমি আরও ভালো ঘরের, ভালো বংশের, সুন্দর শিক্ষিত মেয়ে নিয়ে আসবো। আম্মু, আমি নন্দিনীকে ভালোবাসি, তো কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তো খাও এইভাবে মার। আমি 100 বার ওর হাতে মার খেতেও রাজি আম্মু, যদি নন্দিনী আমার হয়। সে তোমাকে ভালোবাসে না। বিয়ের আগেই যেই মেয়ে 2বার আমার ছেলেকে খুন করার চেষ্টা করেছে,
সেই মেয়ের সাথে বিয়ে হলে তো আর আমার ছেলের চিহ্নও পাওয়া যাবে না। যে ডাকাত মেয়ে বানিয়েছে তোমার ফুপিমণি, শাসন তো করেই না, আরও আদর করে মাথায় তুলে বাদর বানিয়েছে। সেই সাথে নবাব সাহেব আর আরও 2-3 জন বুড়ো বুড়ি তো আছেই তেল দেওয়ার জন্য। নাহিদা শিকদার এবার ভীষণ রাগ হলেন। মেয়েকে তিনি আদরের পাশাপাশি যথেষ্ট শাসন করেন, সকল স্বাধীনতাও এক প্রকার ছিনিয়ে নিয়েছেন। সেই জন্যই এবার মেয়ে বিরোধী হয়ে উঠেছে ওনার। ঠিক তো, দড়ি বেশি টানলে একসময় ছিঁড়ে যায়। মেয়েটার এমন হওয়ার জন্য একমাত্র তিনিই দায়ী। নীরবতা ভেঙে বললেন, জারিন, আজে বাজে কথা একদম বলবে না আমার মেয়ের ব্যাপারে। আমার সামনে তো নই। আমার মেয়েকে আমি যথেষ্ট শাসন করি। ফার্দার আর কখনো এমন কথা বলবে না, আমি টলারেট করব না, মাইন্ড ইট। জারিন খান ফুসফুস করলেন, কিছুই বলার যায় না। বললেই এখন ভাইটা বোনের পক্ষ নিয়ে ওনাকেই ডিটারজেন্ট ছাড়া ওয়াশ করে দিবেন। গায়ে হাত তুলতে দুবার ভাববে না। এদের আবার ভাই বোন এক আত্মা এক প্রাণ। ছেলেটাও ফুপিমণি বলতে যান। এদিকে দেখো, মেয়েটা ছেলেটাকে খুন করার চেষ্টা করেছে বয়ফ্রেন্ড দিয়ে। একবার তো ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। জারিন খান বললেন, ভুলে যাও নন্দিনীকে, ও তোমার জন্যে না, ও অন্য কাউকে ভালোবাসে। ওয়াসিফ মায়ের উপর রেগে গিয়ে বলল, আমি নন্দিনীকে বিয়ে করেই ছাড়ব। ফুপিমণি, তুমি তোমার মেয়েকে এই সপ্তাহের মধ্যে খুঁজে বের করো, নয়তো আমার মরা মুখ দেখবে। বলেই ওষুধপথ্য সব ফেলে দিল। নাহিদা শিকদার কেঁপে উঠলেন, বললেন, শান্ত হও বাবা, এসব বলে না, আমি ঠিকই বের করব, আর তোমার সাথেই বিয়ে হবে। মেয়ে পালিয়ে যাবে কোথায়? তুমি এক্ষুনি আমাকে কথা দাও। দিলাম। ওয়াসিফ বাঁকা হাসল। জারিন খান মুখ বাঁকালেন, এত কিছুর পরেও এই মেয়েকে কেন বিয়ে করতে হবে? দেশে মেয়ের কি অভাব পড়েছে নাকি? এই 2 দিন রায়হান, মেহেরাব, ফারাবি, অদিতি, ফাল্গুনী এবং তানভি সহ সবাই একজোট হয়ে নন্দিনীর খোঁজ চালিয়েছে। তবে পাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। আজও সবাই মিলে নন্দিনীকে খুঁজতে বের হলো। ফারাবিকে দেখে তানভি চোখ মুখ কুঁচকে নাক ছিটকাল। ফারাবি সেটা দেখতেই অবাক হলো। তানভির উপর ভীষণ রাগ হলো। মেয়েটা তাকে দেখে এভাবে নাক মুখ ছিটকালো কেন? আজ সে খুব যত্ন নিয়ে রেডি হয়ে এসেছে। নিজের শার্টের চারদিকে এদিক সেদিক ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখল, না, কোনো সমস্যা নেই। তাহলে মেয়েটা এমন করছে কেন? তানভি আবারও নাক মুখ কুঁচকে তাকালো। ফারাবি থমবালো। আশ্চর্য ব্যাপার, মেয়েটা এমন করছে কেন? অদিতিকে বলল, অদিতি, আমার শার্টের কোথাও কিছু লেগে আছে নাকি দেখতো। অদিতি মলিন মুখে পরক করে নিষ্প্রভ কণ্ঠে বলল, না। ফারাবির বিশ্বাস হলো না। অদিতি, আমার মাথার পেছনে কাকপক্ষী পটি করেছে কিনা দেখতো। কথাটা আসতে বললেও তানভি শুনতেই হঠাৎ খিলখিল করে হেসে উঠল। ফারাবি বিব্রত বোধ করে বিরক্ত হল। অদিতি বলল, না, নেই। তোর কাছে ছোট্ট লুকিং গ্লাস হবে? কেন? দরকার আছে, থাকলে দে। তানভি মুখ টিপে হাসছে, তবে ফারাবি গুরুত্ব দিল না। অদিতি সাইড ব্যাগ থেকে লুকিং গ্লাস দিতেই ফারাবি নিজেকে ভালো করে দেখল। না, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। শার্টের কলার টেনে ঠিক করে নিল। তানভি হঠাৎ হো হো করে হাসতে হাসতে পেট ধরে রাস্তায় হাঁটু ভাঁজ করে বসে পড়ল। অদিতি বলল, তানভি, এমন করছিস কেন? কোথায় নন্দিনীকে খুঁজবি তা না করে হাসছিস? সত্যিই তুই কি আমাদের ফ্রেন্ড? আরে রেগে যাস কেন? তো কি করব? তুই এইভাবে হাসছিস কেন? তোর হাসি পায় কিভাবে এমন একটা সিরিয়াস মুহূর্তে? আরে শোন, ভুল বুঝিস না। তোদের বাসায় কি ফেস পাউডার আর ছিল না অদিতি? নাকি শেষ হয়ে গেছে? কেন, কি হয়েছে? না থাকলে আমাকে বলতেই, আমাদের বাসায় অনেকগুলো আছে। রায়হান ভাইরা আমার জন্য এনেছিল। কথাটা শুনতেই অদিতির জেলাস ফিল হলো। তানভি বলল, গতবার কয়েকটা এনেছে, সেগুলোর ডেট নাই। এবারেরগুলোর ডেট আছে, তবে যেগুলোর ডেট নাই ওইগুলো নিতে পারিস। ফারাবি কাচুমাচু করল। ফাল্গুনী এতক্ষণ চুপ ছিল, বলল, ফেস পাউডার দিয়ে কি হবে? তানভি এবার ফারাবির দিকে ইঙ্গিত করল। সবাই তাকাতেই তানভি বলল, মিস্টার আলকাত্রা ড্রাম মুখের মধ্যে অনলি ফেস পাউডার দিয়ে মেকআপ করেছে। গলায় আর হাতে কেন দেয়নি জিজ্ঞেস কর। এখন মুখটা সাদা বেড়ালের মতো লাগছে।
ঘটনাটা বুঝতে পেরে এবার সবাই শব্দ করে হেসে উঠল। ফারাবির মান সম্মান সব ধুলোয় মিশে গেল। কিভাবে বুঝতে পারলো মেয়েটা? ফারাবি ঘেমে নিয়ে একাক্কার হয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! রেগে উঠে গম্ভীর গলায় বলল, এই মেয়ে, তুমি একটু বেশি তোতা পাখির মতো বকবক করো, চুপ থাকতে পারো না? তোতা পাখি বলেই তানবি মুখ বাঁকা করল। আমার বইয়ে গেছে কারো সাথে বকবক করতে। যত সব ফাউল, যত সব আলকাতরার ড্রাম। ফারাবির মেজাজ বিগড়ে গেল। কথায় কথায় আলকাতরার ড্রাম বলার মানে কি? এই মেয়ে, আলকাতরা খাবে নাকি তোমার গায়ে ঢেলে দেব এক ড্রাম? নিজেই তো আস্ত একটা আলকাতরার ড্রাম। ফারাবি রাগে গজগজ করল। এই মেয়ের দেমাগ কমে না। নন্দিনীর জায়গায় এই মেয়েটা নিখোঁজ হলে ভালো হতো। আপনার জন্য মসজিদে মিলাদ পড়াতাম সিন্নি দিয়ে। হোয়াট ইজ সিন্নি? হি ইজ আলকাতরার ড্রাম। ফারাবি দাঁত মুখ খিচে রইল। সাপে নিউলের মতো এদের ঝগড়া দেখে সবাই শব্দ করে হাসতে লাগল। নন্দিনীকে একটু আগে খাবার খাইয়ে মেডিসিন খাওয়ানো হয়েছে, যার ফলে ঘুমে ঢুলুমুলু। তারপরেও কেমন যেন কষ্ট করে দুর্বল চোখে তাকাচ্ছে। পলক ফেলছে কত কষ্ট করে। আয়মান তাকিয়ে রইল। মেয়েদের ঘুমে ঢুলুমুলু চেহারা, ক্লান্ত চোখগুলো বুঝি এত সুন্দর। চোখ দুটো ঠিক যেন সদ্য পরিস্ফুটিত শালুক ফুল। নন্দিনীর মাথায় হাত বুলিয়ে ছোট্ট ছোট্ট কালার করা চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তুমি এখন ঘুমাও, চিন্তা করো না। নন্দিনী ঘুমিয়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে পড়ছে। গায়ের উপর চাদর টেনে দিয়ে আয়মান বেরিয়ে গেল। শপিং করে প্রায় 2:30টার দিকে হসপিটালে ফিরে এলো। নন্দিনী আধশোয়া হয়ে বসে আছে বেডে। একজন নার্স গরম গরম ভেজিটেবল স্যুপ খাইয়ে দিচ্ছেন। আয়মান কেবিনে ঢুকতেই নন্দিনী বলল, কোথায় গিয়েছিলেন? শপিংয়ে। খাওয়া শেষ হলে মেডিসিন নিয়ে দ্রুত চালো। নন্দিনী মাথা নেড়ে নীরবে সাই দিল। একজন ডক্টর স্যালাইনের নল খুলে নিল। আয়মান ততক্ষণে বিল পরিশোধ করে এলো। নন্দিনীর হাতে ব্যথা দেখে আয়মান নিজেই মাস্ক পরিয়ে হাঁটা দিল। নন্দিনী আয়মানের পিছু পিছু আস্তে আস্তে হাঁটছে। হঠাৎ নাহিদা শিকদারকে কয়েকজন বডিগার্ড নিয়ে হসপিটালে ঢুকতে দেখে নন্দিনী ঘাবড়ে গেল। আয়মান বুঝতে পেরে বলল, তোমার মা এসেছে, খবর পেয়েছে বোধহয়। নন্দিনী, তুমি ফিরে যাও প্লিজ, এটাই ভালো হবে। যাব না আমি। আপনি যদি না নেন, আমি সত্যি সত্যি কোথাও চলে যাব। বলে অন্যদিকে হাঁটা ধরল আয়মান। পড়ল মহাবিপাকে। এই মেয়ে এখনই তাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। নন্দিনী জেদি, এটা আয়মানের কাছে পরিষ্কার। আয়মান আর কিছু বলতে পারল না। নন্দিনীর হাত ধরে টেনে সোজা গাড়িতে বসালো। গাড়ি চলতে শুরু করল। অন্য রোডে যেতে দেখে নন্দিনী বলল, আমরা এদিক দিয়ে যাচ্ছি কেন? কক্সবাজারের পথ কি এটা? নন্দিনীর বিশ্বাস হলো না। তাকে কোথায় নিয়ে যাচ্ছে আয়মান? আয়মানকে বিশ্বাস করে তবে কি সে ভুল করল? নন্দিনী আতঙ্কিত হয়ে রইল। তাকে অবাক করে দিয়ে গাড়ি এসে এয়ারপোর্টে থামল। নন্দিনী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, আমরা এয়ারপোর্টে কেন? ফ্লাইটে যাব। কিন্তু আমার তো পাসপোর্ট নেই। বিমানে করে বাংলাদেশের ভিতর ভ্রমণ করতে কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন নেই, শুধু টাকা হলেই হয়। টিকিট বুক করে উড়াল দেওয়া যায়। ও আচ্ছা, আমরা বিমানে না গিয়ে গাড়িতেই গেলে হয় না? বোকা মেয়ে, তুমি অসুস্থ। পারবে তুমি রাজধানী ঢাকা থেকে কক্সবাজার 12-13 ঘন্টা পথ জার্নি করে যেতে? নন্দিনী অবাক হল। বিস্ময় নিয়ে বলল, 12-13 ঘন্টা? কি বলছেন এই সব? হ্যাঁ, এটা সত্যি। সড়কপথে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 390 কিলোমিটার। বাসে এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 12 ঘন্টার কাছাকাছি। ও মাই গড, আমি সত্যি জানতাম না। জ্যামে পড়লে আরও বেশি সময় লাগে, তাই ফ্লাইটেই যাব আমরা। যেহেতু তুমি শিখ, তোমাকে 12-13 ঘন্টা পথ জার্নি করতে দেওয়াটা ঠিক হবে না। এছাড়াও আমি বিমান ছাড়া গাড়িতে লং জার্নি করতে পারি না, সেখানে আবার 12-13 ঘন্টা। ও, আর তোমার মা জায়গা জায়গা গাড়ি ব্লক করে তোমাকে খুঁজছে। নিশ্চয়ই তোমার মায়ের ক্ষমতা সম্পর্কে তুমি অবগত। ধরা পড়লে পরে আমার মান সম্মান সব শেষ। নন্দিনী মলিন হাসল। আচ্ছা, ফ্লাইটে গেলে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 5 মিনিট। ওয়াও, এত কম! হ্যাঁ।
হাউ পসিবল, আমার বিলিভ হচ্ছে না। ঢাকা থেকে 1 ঘন্টা 5 মিনিট উড়াল দিয়ে কক্সবাজার পৌঁছে যাব আমরা, ভালো হবে না? হ্যাঁ, ভাবছি দ্রুত ফ্লাইটে গিয়ে কক্সবাজারে লাঞ্চ করব। বেশ ভালো। অতঃপর ওরা দুজন বিমানে করে ঢাকা রাজধানী থেকে সরাসরি চট্টগ্রাম কক্সবাজারে 1 ঘন্টা 5 মিনিটের পথ উড়াল দিয়ে চলে এলো কিছুক্ষণ পূর্বে। আয়মান সকালেই অনলাইনে হোটেল রুম বুকড করে ফেলেছিল। বর্তমানে তারা দুজন লাগেজ নিয়ে কক্সবাজারের নাম্বার 1 সবচেয়ে বিলাসবহুল হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা অর্থাৎ ইনানি বিচে গড়ে তোলা 5 তারা হোটেলটির রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছে। একজন রিসেপশনিস্ট আয়মান আর নন্দিনীকে তাদের নির্ধারিত কক্ষে নিয়ে গেল এবং নিজ দায়িত্বে সবকিছু দেখিয়ে দিল। নন্দিনীকে তার কক্ষ দেখিয়ে দিয়ে আয়মান নিজেও তার কক্ষে চলে গেল। কক্ষের আভিজাত্যপূর্ণ সৌন্দর্য দেখে মুহূর্তেই নন্দিনী মুগ্ধ হয়ে গেল। সে ফ্রেশ না হয়ে প্রতিটি কক্ষ হাঁটি হেঁটে দেখতে লাগল। সর্বপ্রথম যা দেখল তা হচ্ছে এই রিসর্টটির একপাশে সমুদ্র আর অন্য পাশে আকাশচুম্বী পাহাড়, আর তা নিয়েই পর্যটকদের স্বাগত জানাতে সর্বদা প্রস্তুত স্পেনীয় স্থাপত্য রীতিতে নির্মিত লাক্সারিয়াস এই রিসর্টটি। আর দেখো, আয়মান সেটিই বুকড করল তাদের জন্য। নন্দিনীর মন ভীষণ পুলকিত হল। এই রিসর্টের নাম এবং গুণগান বহুবার শুনেছে সে, দেখারও তীব্র প্রলোভন ছিল, কিন্তু কখনো যে সেই স্বপ্ন এইভাবে পূর্ণ হবে আদতে নন্দিনী ভাবতে পারেনি। নন্দিনী এও শুনেছিল এই হোটেলটিতে বিভিন্ন ক্যাটেগরির রুম রয়েছে। এসবের কোনো একটিতে রাত্রি যাপন করলে 12,000 থেকে প্রায় 1,18,000 টাকা পর্যন্ত চোখ বন্ধ করে গুনতে হয়। সত্যি দেখার মতোই একটি রিসর্ট এটি, এতটাই সুন্দর, রাজকীয় আর আভিজাত্যপূর্ণ যে নন্দিনী মুগ্ধ হয়ে ভীষণ কৌতূহলী হল। সর্বপ্রথম হোটেলটির আভিজাত্য এবং স্বকীয়তা বিশেষভাবে চোখে পড়ল নন্দিনীর, যেটা রাজকীয় একটা অনুভূতি আনতেই যথেষ্ট। নন্দিনী তার লাগেজ রেখে এক পা করে এগোল। দেখল হেলভিউ এবং সিভিউ এই দুরকম মিশ্রণ রয়েছে এই সুপিরিয়া কক্ষে। আর একটু এগোতেই দেখল প্রিমিয়াম সিভিউস সুইটে রয়েছে কিচেন, ডাইনিং এবং লিভিং এরিয়া। প্যানারোমিক সিভিউ স্টুডিও সুইটে রয়েছে কিচেন, ডাইনিং, লিভিং এরিয়া ও ব্যালকনি। এছাড়াও সৈকতমুখী ব্যালকনি, আলাদা লিভিং স্পেস, 3টি ওয়াশরুম, একটি মাস্টার বেডরুম এবং একটি চিলড্রেন্স রুম সুবিধা রয়েছে ফ্যামিলি সুইটে। আয়মান ফ্যামিলি সুইটই বুকড করল একসাথে থাকবে বলে। তখন রিসেপশনিস্ট কক্ষের তালা খুলতে খুলতে বলেছিল এখানের বিশেষ ব্যক্তিদের জন্য রয়েছে প্রেসিডেন্সিয়াল সুইট। আসলেই তাই, বিশাল আয়তনের রাজকীয় অন্দরসজ্জা আর ফার্নিচারের পাশাপাশি এখানে রয়েছে বড় একটি ব্যালকনি। আরও বলেছিল নবদম্পতিদের জন্য রয়েছে লাক্সারি হানিমুন সুইট, যেখানে একটি সংসারে প্রয়োজনীয় সবকিছুই রাখা হয়েছে, আর সেই সাথে থাকছে জ্যাকুজি এবং সুইমিং পুল। কিন্তু তারা এমন কিছুই না। নন্দিনী মৃদু হাসল। আরও দেখতে পেল রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের প্রতিটি রুমেই রয়েছে মিনি ফ্রিজ, টি, কফি মেকার, টিভি, পানির বোতল, শাওয়ার কিউবিকল। রিসেপশনিস্ট জানিয়েছে এখানে 24 ঘন্টা রুম সার্ভিস এবং ফ্রি ওয়াইফাইয়ের সুবিধাও নাকি রয়েছে। আর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে নন্দিনী যা দেখল তা হলো এই রিসর্টের নিজস্ব সমুদ্র সৈকত রয়েছে। রিসেপশনিস্ট থেকে আরও জানতে পেরেছিল এখানে আন্তর্জাতিক মানের বার, কফি শপ, সুইমিং পুল, শিশু গ্রাউন্ড, ওয়াটার পার্ক, টেনিস, ব্যাডমিন্টন কোর্ট, 3D মুডি হল, বিলিয়ার্ড, ব্যায়ামগার এবং স্পা। আর আউটডোর অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে প্যারাসেলিং, স্নোরকেলিং, ডিপ সি ফিশিং এবং স্পিড বোট রাইড সুবিধা। সব শুনে এবং দেখতে পেয়ে খুব ভালো লাগলো নন্দিনীর। আয়মান কিভাবে যেন তার মনের কথা বুঝতে পেরেছে। মুভ অন করার জন্য এই রিসর্টটির আভিজাত্যটাই যেন যথেষ্ট ছিল। প্রচণ্ড টায়ার্ড লাগায় নন্দিনী বেডের উপর শুয়ে হাঁ করে শ্বাস নিচ্ছিল। চোখে মুখে অজস্র ক্লান্তি তার। মাত্র 1 ঘন্টার জার্নি, তবুও নন্দিনীর কাছে মনে হচ্ছে বেশি হয়ে গেছে। অসুস্থ এবং দুর্বল বিধায় হয়তো। 12-13 ঘন্টা জার্নি করলে কি হতো? ভাগ্যিস আয়মান ফ্লাইটেই এসেছিল, নয়তো আজ তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। সময় বিলম্ব না করে আয়মান শাওয়ার নিল। দ্রুত রেডি হয়ে নন্দিনীর ডোর নক করল, কিন্তু ভেতর থেকে নন্দিনীর সাড়া শব্দ পাওয়া গেল না।
আয়মান বিচলিত হয়ে ডোরে ধাক্কা দিতেই খুলে গেল। দেখল নন্দিনী বেডের উপর শুয়ে হাঁ করে শ্বাস টানছে। আয়মান অস্থির হয়ে গেল, দৌড়ে এলো। নন্দিনী, তুমি ঠিক আছো? নন্দিনী চোখ বুজে রইল। তোমাকে তখন একটা সাইড ব্যাগ দিয়েছিলাম, সেটা কোথায়? নন্দিনী জবাব দিল না। আয়মান ভয়ে কাঁপতে লাগল। হঠাৎ ব্যাগটা পেতেই ইনহেলার নিয়ে মুখের ভেতর পুশ করতেই নন্দিনী স্বাভাবিক হল। একটা ধমক দিয়ে বলল, তোমাকে তখন কি বলেছিলাম মনে নেই? কয়বার বলেছিলাম এই ব্যাগের মধ্যে তোমার প্রয়োজনীয় সব রয়েছে। এখন আমি না এলে কি হতো বলো? কখন কোথায় মরে পড়ে থাকো আল্লাহই জানে। আয়মান রাগে গজগজ করল। এমনিতেই মহাবিপদের মধ্যে আছে, কত রিস্ক নিয়ে এসেছে সে, তার উপর মেয়েটার খামখেয়ালিপনা। সিরিয়াসলি এসব টলারেট করা যায় না। নন্দিনী উঠে বসল। এখন ঠিক আছো? নন্দিনী মাথা নাড়াল। আয়মান এবার কাটকাট গলায় বলল, তুমি আমার সাথে থাকলে সব নির্দেশনা মেনে চলতে হবে। এর অন্যথায় হলে পানিশমেন্ট পাবে। যেভাবে বলবো ঠিক সেভাবেই করবে। ভুলেও এর অন্যথায় করতে পারবে না। যাও, দ্রুত হট শাওয়ার নিয়ে আসো। ইচ্ছে করছে না। নিয়ে নাও, ভালো লাগবে। হসপিটালের হাইজিন তোমার শরীরে, বুঝো না কিছু? আচ্ছা শুনো, তাড়াহুড়োর দরকার নেই। আস্তে আস্তে শাওয়ার নাও, তারপর আমরা লাঞ্চ করব, কেমন? নীরবে সায় দিয়ে শাওয়ার নিতে চলে গেল নন্দিনী। আয়মান নিজেকে ধাতুস্থ করল। না এলে কি হতো মেয়েটার? সারা শরীর ভয় এবং রাগে কাঁপছে। সে লিভিং স্পেসে বসে ওয়েট করল। নন্দিনী ল্যাভেন্ডার কালারের স্লিভলেস একটি টপস আর জিন্স পরে এলো। ছোট্ট ছোট্ট চুলগুলো ভেজা, খুব স্নিগ্ধ লাগছে। আয়মান মৃদু হেসে বলল, এসেছ? হ্যাঁ। তোমার ওই সাইড ব্যাগটা নিয়ে আসো। নন্দিনী কাঁধে ঝুলিয়ে নিল। শুনো, এটা সব সময়ে তোমার সাথে সাথে রাখবে, বুঝেছ? আচ্ছা। এখানে তোমার এমার্জেন্সির সব মেডিসিন রয়েছে, যে কোনো সময় দরকার পড়তে পারে, তাই সর্বদা সাথে সাথে রাখবে। ভুল করতে যেন না দেখি, নয়তো পানিশমেন্ট পাবে, ঠিক আছে? আচ্ছা চলো এবার। ওরা একটি রেস্টুরেন্টে ঢুকল। আয়মান খাবারের মেনু দেখল। এখানে সব সামুদ্রিক মাছের মেনু পাওয়া যায়। কক্সবাজারের এই একটা সুবিধা হচ্ছে, প্রায় এখানের প্রতিটি আবাসিক হোটেল বা হোটেলের সন্নিকটে রেস্টুরেন্ট বা খাবার হোটেল রয়েছে। আর কক্সবাজার ভ্রমণে গিয়ে পর্যটকদের বেশি আকর্ষণ থাকে সাগরের বিভিন্ন মাছের মেনুর প্রতি। বিশেষ করে চিংড়ি, লইট্টা, রূপসা, টুনা ফিশ, ছুরি আর জিহ্বায় জল আনা সুস্বাদু রূপচাঁদা সহ স্যামন, কোরাল মাছসহ নাম না জানা এবং স্বাদ না জানা বিভিন্ন প্রজাতির মাছসহ বেশ মজাদার হরেক রকমের শুটকি মাছের ভর্তার প্রতি আয়মান ওয়েটারকে ডাকল। নন্দিনীর দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে বলল, কি কি খাবে অর্ডার করো, সংকোচবোধ করো না। আপনার যা ইচ্ছে অর্ডার করুন, আমার সমস্যা নেই। আচ্ছা। আয়মান আর কথা বাড়াল না। সে চিংড়ি, রূপচাঁদা, লইট্ট, কোরাল, স্যামন, রূপসা মাছ আর শুটকি অর্ডার দিল। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। কতদিন পর মাছে ভাতে বাঙালিয়ানা খাবার খাবে ভাবতেই ভালো লাগছে। জিভেও জল এসে গেছে খানিকটা। কিছুক্ষণ পর একজন ওয়েটার এক এক করে সকল আইটেম দিয়ে গেল। আয়মান সংকোচবোধ না করে নিজ হাতেই সার্ভ করল। নন্দিনী মাছ দেখতেই বসে রইল। আয়মান খাওয়ায় মনোযোগ দিল। হঠাৎ নন্দিনীকে বসে থাকতে দেখে বলল, খাচ্ছ না যে? এনি প্রবলেম? পছন্দ করো না এসব? নন্দিনী আমতামতা করল। মাছ খাও না তুমি? এবার মলিন হাসল। আয়মান ওয়েটারকে ডেকে, নন্দিনী, তুমি কি পছন্দ করো ওটা অর্ডার করো। না না, লাগবে না। তো খাচ্ছ না কেন? নন্দিনী মাছের দিকে তাকিয়ে উসখুস করল। কাঁটা বাঁচতে পারো না তাই তো? নন্দিনী মাথা নাড়াল। আয়মান নন্দিনীর প্লেট টেনে নিয়ে মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে বলল, আমি বলেছি যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবে, চুপচাপ থাকবে না। আর আমাকে প্রথমেই বললেই তো হতো, আমি তোমার জন্য চিকেন, বিফ বা মাটন, সালাদ অথবা যে কোনো ভেজিটেবল কারি নিয়ে নিতাম। বলেছি পছন্দসই অর্ডার দিতে, তাও করনি। নন্দিনী আয়মানের কাঁটা বাছা দেখছে। কি সুন্দর করে মানুষটা দক্ষ হাতে কাঁটা বাছছে।
তার বাবা নবাব সাহেবও তাকে পাশে বসিয়ে এইভাবে কাটা বেছে খাইয়ে দেয়। এখনও তার আম্মারাও এমন করে। বাবার কথা মনে পড়তেই মন ভার হলো। আয়মান এক পলক তাকালো। নন্দিনীর মুখটা মলিন। একজন সাইকিয়াট্রিস্ট হওয়ার দরুন আয়মান খুব সহজে মানুষের মন বুঝতে পারে। বাবা মায়ের কথা মনে পড়ছে? নন্দিনী চমকালো। আয়মান কিভাবে যেন বুঝে গেল। সে নীরবে মাথা নাড়ালো। আয়মান কাটা বেছে সুন্দর করে ভাত মেখে দিয়ে বলল, আচ্ছা এইবার নাও, খেয়ে টেস্ট করো, দারুণ লাগবে। নন্দিনীর খুব ভালো লাগলো। আয়মান এক এক করে সব মেনু দিল। নন্দিনী চামচ দিয়ে তৃপ্তি নিয়ে খেল। মনে হচ্ছে জীবনে প্রথম সে এতগুলা ভাত, মাছ আর শুটকি দিয়ে তৃপ্তি নিয়ে খেয়েছে। খেতে খেতেই আয়মান বলল, এক্ষুনি মেডিসিন নিবে, তারপর হোটেলে ফিরে রেস্ট করবে, একটু ঘুমিয়ে নিও, ক্লান্তি চলে যাবে। আমরা বিচে যাব না? এখন পড়ন্ত এবং উত্তপ্ত রোদ, রোদ আর একটু পড়ে যাক, তারপর আমরা বিচে যাব। নয়তো তোমার প্রবলেম হতে পারে রোদে, স্কিনে অ্যালার্জি থাকলে আরও প্রবলেম। ও আচ্ছা, তখন কি জোয়ার থাকবে? তা জানি না, তবে জোয়ার ভাটার সময়সূচি দেখলে বলা যাবে। ও আচ্ছা, তাহলে দেখুন না জোয়ার কখন আসবে। আয়মান পকেট হাতড়ে ফোন বের করে আজকের জোয়ার ভাটার প্রকাশিত সময়সূচি দেখে নিয়ে বলল, আজ সন্ধে 6:15 জোয়ার আসবে, আর জলস্তর সর্বোচ্চ সীমায় পৌঁছাবে রাত 1টায়। এরপরে ভাটা শুরু হবে। ও আচ্ছা, কত সময় পর পর জোয়ার ভাটা হয়ে থাকে? প্রতি 12 ঘন্টা পর পর জোয়ার ভাটা হয়ে থাকে, অর্থাৎ একদিনে দুবার জোয়ার ভাটা হয়। ও, কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর প্রায় 24 ঘন্টা 52 মিনিট সময় অতিক্রম করলে পুনরায় সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়। আবার কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় 12 ঘন্টা 26 মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়। জোয়ারের প্রায় 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা সংঘটিত হয়। ও আচ্ছা, সত্যি জানতাম না, জেনে খুব ভালো লাগলো। খেতে খেতেই নন্দিনী হঠাৎ বলল, আচ্ছা এই জোয়ার ভাটার প্রধান কারণটা কি জানেন কিছু? আয়মান এক পলক তাকালো, মুখের খাবারটুকু গলাধকরণ করে বলল, তুমি জানো না? আসলেই অনেক আগে পড়েছিলাম বইতে, তেমন একটা মনে নেই। জোয়ার ভাটা নামটা শুনতেই এখন কেন যেন খুব জানতে ইচ্ছে করছে। আয়মান চমৎকার হাসল। নন্দিনী দেখল না তা। আয়মান সময় নিয়ে বলতে লাগল, এই জোয়ার ভাটার প্রধান কারণ হল পৃথিবী ও সূর্যের প্রযুক্ত মহাকর্ষ বল এবং পৃথিবী আবর্তনের ফলে সৃষ্ট অপকেন্দ্রিক বা বিকর্ষণ বল। পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি কাজ করে, কারণ সূর্য অপেক্ষা চাঁদ নিকটে অবস্থিত। চাঁদ ও পৃথিবীর ঘূর্ণনের ফলে পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সে পাশে অবস্থিত পানি বেশি ফুলে ওঠে। একই সময় পৃথিবীর যে অংশ চাঁদের বিপরীতে থাকে সে অংশের পানি নেমে যায়, আর এই পানি ফুলে ওঠাকে বলা হয় জোয়ার, আর নেমে যাওয়াকে বলা হয় ভাটা। আবার সমুদ্রে যখন ভাটা পড়ে তখন সমুদ্রে নামা প্রত্যেকের জন্য বিপজ্জনক। কেন? কারণ কক্সবাজার আসলে একটা জিনিস লক্ষ্য করতে হয় বা লক্ষ্য রাখা উচিত। তার কারণ সৈকতের কাছাকাছি স্থানে লাল পতাকা ঝুলানো দণ্ডায়মান কিছু দেখা যায়। এর মানে হলো সমুদ্রে তখন ভাটা চলছে, তাই নামা যাবে না। নামলে কি হয়? কারণ তখন সমুদ্রের পানি নেমে যায় এবং পানির স্রোত থাকে তীরের বিপরীত দিকে। পর্যটকরা শুধুমাত্র জোয়ারের সময় সমুদ্রে নামার অনুমতি পেয়ে থাকে, কারণ তখন পানির স্রোত থাকে তীরের দিকে। ও আচ্ছা, তা এই জোয়ার ভাটার প্রধান কারণটা কি জানেন কিছু? এই জোয়ার ভাটার প্রধান কারণ হল সূর্য ও চাঁদের প্রযুক্ত মহাকর্ষ বল এবং পৃথিবী আবর্তনের ফলে সৃষ্ট অপকেন্দ্রিক বা বিকর্ষণ বল। পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি কাজ করে, কারণ সূর্য অপেক্ষা চাঁদ নিকটে অবস্থিত। চাঁদ ও পৃথিবীর ঘূর্ণনের ফলে পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সে পাশে অবস্থিত পানি বেশি ফুলে ওঠে। একই সময় পৃথিবীর যে অংশ চাঁদের বিপরীতে থাকে সে অংশের পানি নেমে যায়, আর এই পানি ফুলে ওঠাকে বলা হয় জোয়ার, আর নেমে যাওয়াকে বলা হয় ভাটা। আবার পৃথিবীর আবর্তন বা আহ্নিক গতির ফলে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় পর পর এক জায়গায় ফুলে ওঠে, আবার অন্য জায়গায় নেমে যায়। কোনো স্থানে জোয়ার সৃষ্টির প্রায় 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা সংঘটিত হয়। এ কারণে পৃথিবীর যে কোনো স্থানে দুবার জোয়ার আর দুবার ভাটা হয়।
ও আচ্ছা। খাওয়া দাওয়ার শেষে ওরা দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। ততক্ষণে পড়ন্ত বিকেলবেলা, চারিদিকে স্নিগ্ধ পরিবেশ আর শনশন হাওয়া বইছে। পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্যটা, তবু সূর্যের তাপ প্রখর। হাঁটতে হাঁটতে ওরা হোটেলে চলে এলো। নরম তুলতুলে বিছানায় শুয়ে পড়তেই নন্দিনী ঘুমিয়ে পড়ল। বিকেল 6:45 বাজতেই ওরা দুজন রেডি হয়ে বিচে চলে এলো। বিচে এসে দেখল সমুদ্র উত্তাল পাথাল ঢেউ তুলে জোয়ার বইছে। সূর্যের সোনালি আলোক রশ্মি পানির মধ্যে পড়তেই সেটিকে গলিত সোনার ন্যায় মনে হচ্ছে সমুদ্র এখন আর পানি নেই, সব যেন গলিত সোনা। সমুদ্রের কাছে এসে দাঁড়াতেই নদীর ঢেউয়ের সাথে দমকা বাতাসে এলোপাথারিভাবে ছোট ছোট চুলগুলো এসে পড়ছে নন্দিনীর সারা চোখ মুখ জুড়ে। তা দেখে আয়মান নন্দিনীকে বায়ুরোধী সৈকত ছাতা অর্থাৎ উইন্ডপ্রুফ বিচ আমব্রেলার নিচে বসিয়ে দিল। সেখানে বসেই নন্দিনী এক মনে তাকিয়ে রইল সামনের দিকে। এখন সমুদ্রের জলরাশিকে নীল দেখাচ্ছে। মনে হচ্ছে আকাশের সবটুকু নীল এসে যেন সমুদ্রের জলে মিশেছে। তা ভেবেই একবার আকাশের দিকে তাকালো নন্দিনী। দিনের আলোয় চন্দ্র দর্শনের দেখা পেল হঠাৎ। আচমকা বেশ ঠান্ডা ঠান্ডা শিরশির অনুভূতি হলো। শীতল বাতাসে শরীর শিউরে উঠল। এক মনে তাকিয়ে রইল ঢেউয়ের তরঙ্গগুলোর দিকে। ঢেউগুলো দূর থেকে ছুটে এসে ফেনায় ফেনায় তীরে ভেঙে পড়ছে। মুহূর্তেই ফেনিলগুলো বালুর মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। কতগুলো স্নিগ্ধ গাংচিল সেই ঢেউয়ের ওপর উড়ছে, হয়তো সামুদ্রিক মাছ খাওয়ার প্রলোভনে। ঢেউয়ের সাথে সাথে ভেসে আসছে বিপুল পরিমাণে নীল জলের নীলাম্বরী, শামুক, ঝিনুক, কাঁকড়া, শঙ্খ, জেলিফিশ, তারা মাছ, ফটকা মাছ সহ নানান প্রজাতির মাছ আর কীটপতঙ্গ। লোকজন এবং কিছু ব্যবসায়ীরা সেই সব শামুক, ঝিনুক এবং মাছ কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে কোচর ভর্তি করে। নন্দিনী সেদিকে তাকিয়ে রইল। তারও কোচর ভর্তি করে এইসব কুড়িয়ে নিতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু আয়মান যদি কিছু বলে। জড়তা সংকোচের জন্য নন্দিনী কিছু বলতে পারছে না, আবার এগুলো কুড়িয়েও নিতে পারছে না। কেমন যেন লজ্জা লাগছে। হতাশ শ্বাস ফেলে চোখ সরিয়ে নিল, তাকিয়ে রইল মাঝ সমুদ্রের দিকে। আয়মান প্যান্টির পকেটে এক ঢুকিয়ে দাঁড়িয়ে রইল নন্দিনীর থেকেও বেশ খানিকটা দূরে। এর আগেও বন্ধুদের সাথে বেশ কয়েকবার সমুদ্রে এসেছিল সে, তবে সমুদ্রকে যতবারই দেখে ততবারই তার কাছে নতুন নতুন লাগে। কিন্তু এই প্রথম সমুদ্রের আওয়াজটাও ওর কাছে কেমন যেন অদ্ভুত, অন্যরকম এবং নতুন লাগলো। আগে সমুদ্রের আওয়াজে কেমন যেন স্বাধীনতার ডাক থাকত, কেমন উত্তাল আনন্দ লাগত, কিন্তু আজ কেমন যেন গুমড়ে গুমড়ে কান্নার মতো লাগছে। পাশের মানুষটা তার হবে না বলে কি? হাটের ডাবওয়ালা এবং প্যাশন ফ্রুট বিক্রেতাকে দেখে নীরবতা ভেঙে সেদিকে এগিয়ে গেল। দুটো ডাব, প্যাশন ফ্রুট, স্প্রাইট, চিপস এবং পপকর্ন কিনে ডাবের মধ্যে স্ট্র গুজে ছাউনির তলায় প্লাস্টিকের চেয়ারে বসা নন্দিনীর হাতে সন্তপর্ণে ধরিয়ে দিল সেগুলো। আয়মন দেখল নন্দিনীর চোখ দূর সমুদ্রে নিবন্ধিত। সমুদ্রের দিক থেকে তীব্র ঢেউয়ের আওয়াজ আসছে শনশন গর্জন দিয়ে, সেটাই মনোযোগ সহকারে দেখছে। আয়মান মৃদু হাসল। মেয়েটার কোন দিকে মন নেই? একটু আগে ডাবসহ এগুলো হাতে ধরিয়ে দিয়েছে, অথচ মেয়েটার তাতে কোনো বিন্দুমাত্রও খেয়াল নেই। ডুবে গেছে সমুদ্রের সৌন্দর্যের গহ্বরে। নীরবতা ভেঙে বলল, ট্রাই ইট। আয়মানের কণ্ঠে ধ্যান ভাঙতেই এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে আবারও সমুদ্রের দিকে তাকিয়ে রইল। গধূলি লগ্ন বিথায় অদ্ভুত স্বপ্নময় হলুদাভ আলোয় চারদিক ঝলমল করে উঠল। এছাড়াও আজকের আকাশটা অদ্ভুত সুন্দর। আকাশে যেন আজ রঙেরা খেলা করছে। কাকপক্ষীরা ডানা মেলে নিড়ে ফিরে যাচ্ছে। একটু তাকালেই মেঘগুলো যেন সোনা হয়ে যাচ্ছে। হিমেল হাওয়ায় সঙ্গে সঙ্গে থেকে থেকে কোথা থেকে পাহাড়ি বুনো ফুলের সুবাস ভেসে আসছে, সেই সাথে সমুদ্রের গর্জন তো আছেই, মুহূর্তটাকে আরও আকর্ষণীয় এবং অতুলনীয় করে তুলতে। নন্দিনী আনমনে স্ট্রতে চুমুক দিয়ে ভাবল, অলস দুপুরে ঠিক এখানে দুদণ্ড বসলে নিশ্চয়ই এই রকম প্রশান্তি মিলবে। চোখ পড়ল দূরে ওই অরণ্য এবং আকাশচুম্বী পাহাড়গুলোর দিকে। রৌদ্র ছায়ায় ওই পাহাড়গুলোর রং যেন বদলে গেল মুহূর্তেই। আবারও চোখ পড়ল সেই আকাশচুম্বী পাহাড় বেয়ে নেমে আসা অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক জলপ্রপাতের দিকে। স্ট্র থেকে ঠোঁট দুটো সরিয়ে মৃদু কণ্ঠে বলল, এই অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত সমুদ্র, অরণ্য, পাহাড় আর আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের পাল আর সোনালি স্নিগ্ধ গাংচিলদের সৌন্দর্যকে
কি ছোট্ট একটা মুঠোফোনে বন্দি করা যাবে, সেই সাথে ভূমধ্য সাগরের গলিত সোনার ন্যায় উপচে পড়া রাশি রাশি জলরাশিকে? গম্ভীর স্বরে শোনা গেল, আয়মান বুক পকেট হাতড়ে মুঠোফোন বের করে নীল আকাশ আর তার বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা, সবুজ অরণ্য, পাহাড়, সমুদ্র আর স্নিগ্ধ গাংচিল সব এক ফ্রেমে ক্যামেরা বন্দি করে নিল। ছবিগুলো দেখে খুব দারুণ লাগলো। মুঠোফোনে বন্দি করলেও কিছু কিছু সৌন্দর্যের জন্য কোনো উপমা হয় না, আর প্রকৃতিও যখন কল্পনার চেয়েও বিস্ময়কর, বাস্তবে তখন সব স্বপ্ন স্বপ্ন বলেই মনে হয়। নীরবতা পা ভেঙে নন্দিনী হঠাৎ সাগরের উপচে পড়া জলরাশির দিকে দৃষ্টি রেখে বলল, আমার মনে হয় আকাশ আর সমুদ্র মানুষের সবচেয়ে বড় শিক্ষক। হয়তো আকাশপানে তাকালে মন প্রশান্ত হয়, অন্তর্যামীর উপস্থিতি উপলব্ধি করা যায়। সাগরের সৌন্দর্য, বিশালতা, গভীরতা এবং স্থিরতা মানুষের মনকে বড় করে। লুকিয়ে থাকা অনুভূতির সাথে পরিচিত হওয়ার জন্য হলেও মাঝে মধ্যে সমুদ্র দর্শন করতে হয়। একটু থেমে আবারও বলল, তবে এই জোয়ার ভাটার চক্রে আমি দেখি মানুষের জীবনের পরিবর্তনও। একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এই জোয়ার ভাটার মতো আমার জীবনের পরিবর্তন কবে হবে বিধাতা, কবে হবে? ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।